আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন সমাধান সিরিজের নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা যে পার্ট 3 যেটা আছে কেমিস্ট্রির আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমাদের আজকে অ্যানালাইসিস করে দেখাবো, যেটা করলে আশা করি তোমার কেমিস্ট্রির যে প্রশ্নটা কীরকম হয় তুমি একটা ধারণা পাবা। তাহলে সবাই ক্লাসটা শেষ পর্যন্ত করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবা। তাহলে চলো শুরু করি। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে বলছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে পানির সাথে উত্তপ্ত করলে উৎপন্ন প্রধান উৎপাদ হচ্ছে কোনটা পাওয়া যায়। তাহলে এই যে কোশ্চেনটা আছে চারটা অপশনে আমরা দেখবো যে কোনটা থেকে কি পাওয়া যায়, তাহলে একদম কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের প্রথম যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এইটা যদি আমরা একটু জানি, তাহলে দেখো ধরো এই যে বেনজিন, এই যে একটা বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডাই মানে হচ্ছে দুই আর হচ্ছে কি এজো মানে হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, তাহলে দুইটা নাইট্রোজেন কি থাকে, তাহলে N2Cl। তাহলে এটা হচ্ছে আমাদের কার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত কি N2Cl। আচ্ছা বলছে কি পানির সাথে কি করবা তুমি, পানির সাথে বিক্রিয়া করো, প্লাস হচ্ছে পানি, তাহলে কি প্লাস পানি, পানিকে যদি আমরা লিখি কি হয় H আর হচ্ছে OH মিলে কি হয় পানি হয়। তাহলে এইখান থেকে আমাদের প্রধান যে উৎপাদ আছে এটা হচ্ছে কি পাওয়া যায় সেইটা আমাদের জানতে চাইছে। তাহলে এখন দেখো, তাহলে এখান থেকে কি হবে, জাস্ট এই যে আমাদের কি আছে আমরা পড়ছি OH মূলক একটা কি মূলক, আমরা গতকাল ক্লাসে কিন্তু পড়ছি যে এরা কি বেনজিন বলে সক্রিয়কারী মূলক। তার মানে এই যে যখন ওএইচটা আছে তখন কি এই ওএইচটা আমাদের এই যে আর মাথায় এসে বসবে, এই যে N2Cl কে প্রতিস্থাপন কইরা সে হচ্ছে ওএইচ এর মাথায় বসবে। কার মাথায় বসবে, বেনজিনের মাথায় বসবে, কারণ এটা কি বেনজিন বলে সক্রিয়কারী মূলক। তাহলে এখানে কি হবে আমাদের, এখানে হবে হচ্ছে আমাদের বেনজিন, এইখানে এসে কি ওএইচটা এসে এখানে বসবে, কি আর বসবে ওএইচটা এখানে আইসা বসবে। ঠিক আছে, আচ্ছা পরে যে N2Clটা থাকলো এখানে প্লাস একটা নাইট্রোজেন আলাদা হয়ে যাবে, সাথে তোমার এই যে আমাদের কি Clটা আছে এই যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl গঠন করবে। তাহলে কি গঠন করবে, HCl গঠন করবে। তাহলে এই যে প্রসেসটাই বলছে। এখন দেখো, তাহলে তুমি জাস্ট বিক্রিয়াটা লিখবা, লেখলেই কিন্তু তোমার কি আনসার আইসা পড়তেছে। তার মানে আমরা কি পাচ্ছি, ফেনল পাচ্ছি। তাহলে কি পাইতেছি আমি, এটার বাংলা নাম কি, সেটা হচ্ছে ফেনল হচ্ছে কি এটার বাংলা নাম। তাহলে কি পাইতেছি আমি এখানে ফেনল পাইতেছি, কি পাচ্ছি ফেনল পাইতেছি। ঠিক আছে, বা এটা কিন্তু ফেনলেরই সংকেত। এই যে বেনজিনটাকে আমরা যে এইভাবে লিখি C6, এইচ হচ্ছে কি 6 হওয়ার কথা, ওইখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে কিন্তু ওএইচটা বসাইছে। তার মানে কত হবে C5 হবে, C5 হচ্ছে কি থাকে আমাদের ওএইচ বসবে, জাস্ট কি ওএইচটা বসতে, ওই হাইড্রোজেনের পরিবর্তে এসে ওএইচটা বসতে। তাহলে এটা কার সংকেত, ফেনলের সংকেত। তাহলে বাকি জিনিসগুলো আমি কিভাবে পাইতে পারি একটু যদি আমরা একটু এখানেই, তাহলে দেখো আমাদের বাকি যে জিনিসটা আছে এই যে আমাদের কি আছে এটা ক্লোরোবেনজিন, এটা কই থেকে পাই আমি, সেন্ট মেয়ারের বিক্রিয়া থেকে পাই। কোন বিক্রিয়া, সেন্ট মেয়ারের হচ্ছে বিক্রিয়া থেকে পাই। কার বিক্রিয়া, সেন্ট মেয়ারের বিক্রিয়া থেকে আমি কি ক্লোরোবেনজিন পাইতে পারি। আচ্ছা C6H6 যেটা আছে এটা আমি কিভাবে পাইতে পারি, এই যে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমি কিভাবে বেনজিন পাবো সেটা যদি আমি কি করি, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমি কার, সেটা হচ্ছে ফসফরাস H3PO2, এর যদি PO হচ্ছে 2, H3PO হচ্ছে 2, এর যদি ফসফরাস এর যদি বিক্রিয়া করাই সেই ক্ষেত্রে আমি কি পাবো, শুধুমাত্র বেনজিন পাবো। তার মানে তুমি দেখো এখান থেকে অনেকগুলো জিনিস, আমরা চারটা জিনিস কিন্তু এখান থেকে জানা যাচ্ছে। সেন্ট মেয়ার বিক্রিয়া থেকে আমরা ক্লোরোবেনজিন পাই, পরে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে পানির সাথে উত্তপ্ত করলে সেটা হচ্ছে ফেনল পাই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমি কিভাবে বেনজিন পাইতে পারি, সেটা কি আমি যদি ফসফরাস এর সাথে বিক্রিয়া করাই। আর এটা হচ্ছে বলা হয় ফিনাইল হাইড্রোজেন, এটার বাংলা নাম কি ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন, এটার বাংলা নাম কি তাহলে ফিনাইল হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এইটা আমি কিভাবে পাইতে পারি, এইটা হচ্ছে যদি আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে বিজারণ করি, কি করি বিজারণ করি বা রিডাকশন করি, কার সাহায্যে, সেটা হচ্ছে SnCl2 অথবা HCl, SnCl2 এবং HCl এর সহযোগে যদি আমি বিজারণ করি সেই ক্ষেত্রে আমি কি পাবো, ফিনাইল হাইড্রোজেন পাবো। কি পাবো, ফিনাইল হাইড্রোজেন পাবো। তাহলে দেখো আমি কিন্তু কোশ্চেন তোমাকে শুধুমাত্র ফেনল পর্যন্ত পড়াই দিলেই পারতাম, আমি কিন্তু ওইটা করিনি। আমি তোমাকে কোশ্চেনগুলা প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আমি দেখাইছি যে কই থেকে তৈরি করা যায়। যখন তুমি এইভাবে পড়বা তখন তোমার জন্য কেমিস্ট্রিটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, কেমিস্ট্রির সর্বোচ্চ মার্ক তুমি ইনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে পরের কোশ্চেনে যাই, চলো আমরা। বলছে কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরি হচ্ছে কোন বিকারক ব্যবহৃত হয়। আচ্ছা তাহলে এই যে একটু দেখো, একটা খুবই সুন্দর বেসিক একটা জিনিস দেখাই, মনে রাখবা অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেনকে যদি তুমি কি করো, জারণ করো, কি জায়মান অক্সিজেন দ্বারা কি করা হয়, জারণ করা হয়। অ্যালকেনকে জারণ করলে পাবো তুমি হচ্ছে অ্যালকোহল, কি পাবা অ্যালকোহল পাবে। অ্যালকোহলকে যদি আবার জারণ করো তাহলে কি পাবা, সেটা হচ্ছে তুমি কার্বনিল মূলক পাবা। কি পাবা, কার্বনিল মূলক পাবা, CO মূলক পাবা, মানে অ্যালডিহাইড কিটোন পাবা। আচ্ছা এখন অ্যালডিহাইড কিটোনকে যদি আবার তুমি হচ্ছে কি জারণ করো সেই ক্ষেত্রে কি পাবা, তুমি অ্যাসিড পাবা। কি পাবা, অ্যাসিড পাবা। ঠিক আছে, এই যে কথাটা, এই কথাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। এটা হচ্ছে ভুল করবে, এটা কখনোই ভুল করবে, এটা সবসময় মনে রাখবা। তাইলে ইনশাল্লাহ তুমি সহজে আনসার করতে পারবা। এবং সেম প্রসেসটাই আবার হচ্ছে উল্টা ভাবে ঘটে, যখন কি হবে, বিজারণ কি দ্বারা করা হয়, সেটা হচ্ছে জায়মান হাইড্রোজেন দ্বারা করা হয়। যদি আমি কি এই যে অ্যাসিডকে বিজারণ করি, অ্যাসিডকে কি জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে কি পাবো
আমি কার্বনিল মূলক পাবো। কার্বনিল মূলককে যদি আমি আবার বিজারণ করি সেই ক্ষেত্রে আমি কি পাবো? অ্যালকোহল পাবো। যদি আমার অ্যালকোহলকে আমি আবার বিজারণ করি সেই ক্ষেত্রে আমি কি পাবো? সেটা হচ্ছে অ্যালকেন পাবো। তার মানে তুমি দেখো জারণ করলে আমি সামনের দিকে যাচ্ছি, বিজারণ করলে আমি পিছন দিকে আসতেছি। এবং এই ক্ষেত্রে মনে রাখবা যে তীব্র বিজারণ হইলে কি, যখন তোমার কাছে তীব্র বিজারণ বা জারণ হবে, তীব্র বিজারণ বা জারণ কথা আসবে, তখন কি দুই ধাপ মানে একটা ধাপ সে লাফ দেওয়া যাইতে পারে। ধরো তোমার কাছে বললো অ্যালকেনের তীব্র জারণ করছো, তাহলে অ্যালকেন থেকে আমাদের কি ওইচ পাওয়ার কথা, কিন্তু যখন তীব্র জারণ আসবে তখন ওইচ এই ধাপটা পার হয়ে সেইখানে এসে পড়ো, অর্থাৎ এক লাফে সেইখানে এসে পড়ো যখন তুমি তীব্র জারণ বা বিজারণ করবা। ধরো কার্বনিল মূলকের তীব্র বিজারণ করছো, সেই ক্ষেত্রে তুমি কি পাবো? তাহলে অ্যালকোহল পাওয়ার কথা থাকলে অ্যালকোহল আমি পাবো না, ওই ধাপটা পার হয়ে পরের ধাপে চলে যাবে, কি পাবো? আমি অ্যালকেন পাবো। এইটাই কথাটা এখানে বলছে। কার্বনিল মূলক থেকে অ্যালকেন তৈরিতে কি বলছে? বিকারক ব্যবহার করা হয়। কি করছে এখানে? একটা ধাপ মাঝখানে কি অ্যালকোহল পাওয়ার কথা ছিল, ওই ধাপটাকে তুমি পার করে নিছো। তার মানে কি বুঝাইছে? এখানে তীব্র বিজারণ করা হয়েছে। কি করা হয়েছে? তীব্র বিজারণ করা হয়েছে। তাহলে ধরো আমরা দেখি একটা যৌগ দেখি কি আছে। ধরো CH3, ধরো যে CH3 হচ্ছে কি আমাদের, ধরো CH3 হচ্ছে CHO, একটা ধরো আমাদের কি 2 কার্বন একটা আমরা হচ্ছে কি অ্যালডিহাইড নিছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ধরো কি জায়মান হচ্ছে হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন। এই ক্ষেত্রে আমাদের বিকারক হিসেবে কি ইউজ করা হয়? সেটা হচ্ছে আমাদের জিঙ্ক অ্যামালগাম। কি? জিঙ্ক অ্যামালগাম। অ্যামালগাম মানে যে কোনো কিছুর সাথে মার্কারি থাকলে সেটাকে অ্যামালগাম বলা হয়। কি বলা হয়? জিঙ্ক অ্যামালগাম। যে কোনো কিছুর সাথে মার্কারি থাকলে সেটাকে জিঙ্ক অ্যামালগাম বলা হয়। এবং ঘাড়ো HCl, কি ঘাড়ো HCl এর সাথে বিক্রিয়া করলে তোমার কি উৎপন্ন হবে? এইখানে আমাদের কি 2 কার্বনের একটা কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? 2 কার্বনের একটা অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে কি CH3 কি উৎপন্ন হয়েছে? CH3 উৎপন্ন হয়েছে। তার মানে তুমি এখানে কি করছো? তীব্র বিজারণ করছে। এখানে কি করা হয়? তীব্র বিজারণ করা হয়েছে। কি করা হয়েছে? এখানে তীব্র বিজারণ করা হয়েছে। ঠিক আছে, এর কারণে কি হয়েছে? এখানে একটা ধাপ সে লাফ দিয়ে চলে গেছে। তাহলে এই যে কথাটা আমি বলছি তোমাকে, এই কথাটা তুমি অনেক গুরুত্বপূর্ণ, এটা তুমি অনেক জায়গায় কাজে লাগাইতে পারো। ঠিক আছে, তো এই কথাটা কখনো ভুলবা না যে অ্যালকেন থেকে জারণ করলে আমি সামনের দিকে যাব, বিজারণ করলে আমি পিছন দিকে আসবো। এবং তীব্র বিজারণ যখন আসবে বা তীব্র জারণ যখন আসবে তখন একটা ধাপ সে লাফ দিয়ে চলে যেতে পারে। কি? লাফ দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, তাহলে কোনটা হলো? এই যে জিঙ্ক অ্যামালগাম কি এবং কি ঘাড়ো HCl, এটাই কি ইউজ করা হয় তোমার কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়। এবং এই বিক্রিয়াটার নাম কি? খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি? তাহলে নামের মধ্যে কি আছে? বিজারণ আছে। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমি কি কার্বনিল মূলক থেকে সরাসরি কি পাই? আমি অ্যালকেন পাই। ঠিক আছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে। তাহলে এটা ভালো করে পড়ে রাখবে। হ্যাঁ, বুঝাইতে পারছি? আচ্ছা, পরের কোশ্চেন যেটা আছে আমরা দেখো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বইলা নেই, তোমরা যারা জাবি ডি ইউনিটের জন্য ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যারা জাবি ডি ইউনিটের জন্যই কাজ করে, সেটা হচ্ছে আমাদের ব্রাদার সাজেশন। ঠিক আছে, ওইখান থেকে আমরা একটা কোর্স নিয়ে আসছি, সেটা জাবি স্টার 7.0। এটার সফলতার কথাটা যদি বলি, গত বছর আমাদের জাবি ডি ইউনিটে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ আমাদের 310টা সিটের বিপরীতে 150 প্লাস চান্স হয়েছিল। সো যা একটা হিউজ পরিমাণ সাফল্য। হ্যাঁ, সো আমরা এবার ইনশাল্লাহ তোমাদের নিয়ে কি এরকম একটা সাফল্যমণ্ডিত রেজাল্ট ইনশাল্লাহ উপহার দিব। সো যারা ভর্তি হইতে চাও, এই নাম্বারে টাকাটা পাঠায় 2499 টাকা। হ্যাঁ, কোর্স ফি আমাদের একদম জাবি ডি ইউনিট পর্যন্ত থাকবে তোমাদের অ্যাক্সেস, প্রায় 8 থেকে 10 মাস মেয়াদে একটা কোর্স হবে। সো 2499 টাকা পাঠায় এখানে স্ক্রিনশট দিলে আমরা হচ্ছে অ্যাড করি, বা অথবা তুমি ওয়েবসাইটে যাও ভর্তি হইতে পারো। ঠিক আছে, যদি ওয়েবসাইটে যা ভর্তি হয় সেই ক্ষেত্রে একটা প্রোমো কোড ইউজ করো। হ্যাঁ, JU বড় হাতের JU07। হ্যাঁ, তাহলে এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের 2999 টাকা আছে কোর্স ফি, ওইখান থেকে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রোমো কোডটা ইউজ করলে। JU বড় হাতের JU07 ইউজ করলে কি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। সো তোমরা ভর্তি হয়ে যাও। আর হচ্ছে আমাদের এখানে রেকর্ডেড ক্লাসগুলো আপলোড করে দেওয়া হয়েছে, তুমি ক্লাসগুলো শুরু করতে পারবে এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ক্লাস শুরু করব। তোমার প্রস্তুতির একদম কমপ্লিট, ডেডিকেটেড এবং কি গুছানো একটা প্রস্তুতি তুমি আমাদের সাথে নিতে পারবা। ঠিক আছে, কারণ হচ্ছে আমি জাবি ডি ইউনিটে 2বার হচ্ছে চান্স পাইছি না। ফার্স্ট টাইমে হচ্ছে 72তম হয়েছিলাম, সেকেন্ড টাইমে 20তম হয়েছি। সো 2বারের এক্সপিরিয়েন্স, তোমার মাহবুব ভাই একবার ফার্স্ট হয়েছে। সো সকল কিছুর এক্সপিরিয়েন্স আমরা ইনশাল্লাহ তোমাদের এখানে শেয়ার করব। সো আশা করি জীবনের বেস্ট একটা কোর্স হবে। ঠিক আছে, সো ভর্তি হয়ে যাও সবাই। আচ্ছা দেখো, পরের যে কোশ্চেনটা আছে বলছে 0.001 m হচ্ছে KOH দ্রবণের পিএইচ কত। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা একটু চিন্তা করা হয় যে এই ক্ষেত্রে পিএইচ তোমার ক্যালকুলেটর ছাড়া বের করতে হলে লগের মানগুলো মুখস্থ লাগবে। ঠিক আছে, সো এখানে log 10 পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আমাদের log 1 এর মান 0, log 2 এর মান 0.3। ঠিক আছে, এরপরে
লগ 3 থেকে কিন্তু 0.2 করে বাড়াইলে হয়, হ্যাঁ। লগ 3 2 বাড়াবো 0.5, লগ 4 2 বাড়াবো 0.6, লগ 5 2 বাড়াবো 0.7, লগ 6 2 বাড়াবো 0.8, ঠিক আছে। লগ 7 এর ক্ষেত্রে 0.85, 8 এর ক্ষেত্রে 0.9, 9 এর ক্ষেত্রে 0.95, লগ 10 এর ক্ষেত্রে হচ্ছে মান 1। সো এই 10টা মান, লগের 10টা মান এটা মুখস্থ করতে হবে, নাইলে তুমি পিএইচ পারবা না, হ্যাঁ। সো পিএইচ এর মান হাতে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে লগের মান আমার পড়া শেষ। এরপর শর্টকাট কি, সেইটা হচ্ছে পিএইচ বের করার সূত্র হচ্ছে দশমিকের পর যত ঘর মাইনাস লগ হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এটা কার ক্ষেত্রে? মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে। এই যে তাহলে বলছি কি আমি মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষার। এখন মনে হইতে পারে না ভাই মনোপ্রোটিক অ্যাসিড মানে কি বা ক্ষার মানে কি? মনোপ্রোটিক অ্যাসিড মানে ওইখানে H প্লাসের সংখ্যা আছে কয়টা? একটা। মনোপ্রোটিক ক্ষার মানে OH এর সংখ্যা কয়টা আছে ওইখানে? একটা। তার মানে এটা কি মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষার মানে কি? H প্লাস যখন একটা থাকে তার মানে মনোপ্রোটিক অ্যাসিড, OH যখন একটা থাকে তার মানে কি একটা মনোপ্রোটিক ক্ষার। তাহলে এটা একটা কি আছে? মনোপ্রোটিক ক্ষার আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে পিএইচ কিভাবে বের করব আমি? দশমিকের পর যত ঘর মাইনাস লগ পূর্ণ সংখ্যা। দশমিকের পর কয় ঘর আছে? তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আছে। কয় ঘর আছে? তাহলে 3 ঘর, তাহলে 3। পিএইচ সমান তাহলে দেখো এখান থেকে আরেকটা জিনিস, তুমি এখানে কিন্তু ডাইরেক্ট তুমি পিএইচ পাবা না, কি পাবা? পিওএইচ পাবা। কারণ কি দেয়া আছে? একটা ক্ষার দেয়া আছে। সো এখানে 14 বিয়োগ করে তুমি পিএইচ পাবো। সো এই ভুল করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি পাবো? পিওএইচ পাবো। কি পাবো? প্রথমে আমরা পিওএইচ পাবো। প্রথমে আমরা কি পাবো? তাহলে পিওএইচ পাবো, ঠিক আছে। তাহলে পিওএইচ সমান দশমিকের পর কয় ঘর আছে? 3 ঘর মাইনাস লগ পূর্ণ সংখ্যা মানে কত আছে? লগ 1 আছে। কত আছে? লগ পূর্ণ সংখ্যা কত আছে? সেটা হচ্ছে 1 আছে। তাহলে সমান সমান বিয়োগ দাও। তো 3 মাইনাস লগ হচ্ছে কি 1 এর মান কত? সেটা হচ্ছে 0। তাহলে 3 মাইনাস 0 মানে কত? সেটা হচ্ছে 3। তাহলে পিওএইচ পাইছো তুমি 3। তাহলে পিএইচ কত পাবা? পিএইচ পাবা হচ্ছে 14 মাইনাস হচ্ছে 3। তার মানে পিএইচ পাইছো তুমি কত? 11। পিএইচ পাইছো কত? 11। পিএইচ কত পাইছো? 11 পাইছো। তো আনসার কত হবে তাহলে? পিএইচ হচ্ছে আমাদের আনসার কত? 11, ঠিক আছে। সো আশা করি পিএইচ এর সকল ম্যাথগুলো এইভাবে করতে পারো। আর যদি ডাইপ্রোটিক হচ্ছে এসিড থাকে, তার মানে দুইটা H প্লাস থাকে, ধরো তোমার হচ্ছে যে H2SO4 যদি বলে, হ্যাঁ। ডাইপ্রোটিক মানে এখানে H প্লাস দুইটা আছে। সো এই ক্ষেত্রে জাস্ট কি করা হয়? তোমার 2 দিয়ে জাস্ট গুণন করে নিবা। যে ঘনমাত্রাটা দেয়া থাকে সেটাকে জাস্ট 2 দিয়ে গুণন করে নিলে হবে। দেখো ধরো আমি বললাম যে পয়েন্ট হচ্ছে 00 হচ্ছে 5, ধরো এটার হচ্ছে আমি কি বলছি যে এত এম সালফিউরিক অ্যাসিডের হচ্ছে পিএইচ কত হবে? তাহলে এটা কি একটা ডাইপ্রোটিক অ্যাসিড, জাস্ট ঘনমাত্রাটা কি করতে হবে? 0.05 কে 2 দিয়ে হচ্ছে গুণন করে নিতে হবে। তাহলে 0.05 মত 0.01 হবে। কত হবে? 0.01। তাহলে এই এখন এইটার কি করবা? তুমি পিএইচ নির্ণয় করবা। এখন এটার পিএইচ কি আগের এই সেম প্রসেসে। তাহলে পিএইচ সমান কি হবে? দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর আছে। তাহলে 2 মাইনাস লগ পূর্ণ সংখ্যা কত? সেটা হচ্ছে 1। তাহলে 1 এর মান তো 0। তার মানে আলটিমেটলি পিএইচ কত পাচ্ছ তুমি? এখানে 2 পাচ্ছ। কত পাইতেছো? 2 পাইতেছো, ঠিক আছে। তাহলে ডাইপ্রোটিক অ্যাসিড হইলে জাস্ট 2 গুণন করে নিবা, আর মনোপ্রোটিক অ্যাসিড হইলে তার গুণন করার কিছু নাই, নরমালি এইভাবে বের করতে পারবো। বুঝাইতে পারছি? আশা করি পিএইচ এর ম্যাথ আসলে এইভাবে করলে তুমি ইনশাআল্লাহ ভুল করবা না। আচ্ছা, বলছে ফেলিং দ্রবণ দ্বারা কোনটার পার্থক্য করা যায়, ঠিক আছে। তাহলে দেখো 4টা অপশন যদি আমরা একটু জানা নিই, হ্যাঁ 4টা অপশন যদি আমরা একটু জানা নিই, ঠিক আছে। এই যে অ্যালকেন যে আছে, অ্যালকেনের শনাক্তকরণ করা হয় দহন বিক্রিয়ার মাধ্যমে। কি? দহন বিক্রিয়ার মাধ্যমে। যদি তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার মানে সম্পূর্ণ দহন হয়েছে, যদি কি কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় তার মানে অসম্পূর্ণ দহন উৎপন্ন হয়েছে। এইটাই তোমার অ্যালকেনের শনাক্তকরণ বিক্রিয়া, ঠিক আছে। অ্যালকিনের শনাক্তকরণ হচ্ছে আমাদের কি ব্রোমিন পরীক্ষার বেয়ার পরীক্ষা। কি? ব্রোমিন এবং কি বেয়ার পরীক্ষা। ব্রোমিন আর হচ্ছে কি বেয়ার পরীক্ষা। ব্রোমিন পরীক্ষা মানে কি CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে ব্রোমিন যোগ করা হয়। জাস্ট এখানে কি হয়? ব্রোমিন যুক্ত হয়। CH2 এখানে জাস্ট কি হয়? ব্রোমিন যুক্ত হয়। কি? ব্রোমিন যুক্ত হয়। এখানে কি? এটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা। আর বেয়ার পরীক্ষা হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে আমাদের কি এখানে বেয়ার পরীক্ষার ক্ষেত্রে জাস্ট হচ্ছে যার মান হচ্ছে কি আমাদের একটা অক্সিজেন থাকে, যুক্ত হয় কি আমাদের CH প্লাস হচ্ছে এখানে পানি থাকে, হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট KM হচ্ছে NO4 আর হচ্ছে পানি যুক্ত থাকে। কি উৎপন্ন হয়? সেটা হচ্ছে CH2 সেটা OH যুক্ত হয়। এটা হচ্ছে আমাদের কি বেয়ার পরীক্ষা। এটা কি বেয়ার পরীক্ষা। এর মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যালকিন এবং অ্যালকাইন শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে। অসম্পৃক্ততার পরীক্ষা নির্ণয় করতে পারি আমরা এটার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপর তাহলে দেখো অ্যালডিহাইড কিরণ যেটা আছে, এটা হচ্ছে দেখো অ্যালডিহাইড কিরণ এগুলো কি মূলক? কার্বনিল মূলক। তার মানে দেখো তোমাদের প্রথম যে কোশ্চেন যেটা আছে কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় কি দ্বারা? কার্বনিল মূলক শনাক্তকরণ করা হচ্ছে 2,4-DNP দ্বারা। 2,4-DNP, হ্যাঁ 2,4-DNP মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের কি হলুদ কমলা বর্ণের হচ্ছে পদক্ষেপ পরে। কি? হলুদ কমলা বর্ণের হচ্ছে পদক্ষেপ পরে। এটা দ্বারা কি করলা তুমি? শুধুমাত্র যে কার্বনিল মূলকটা আছে নাকি সেটা শনাক্তকরণ করলা। অ্যালডিহাইড কিটোন কিন্তু শনাক্তকরণ করতেছ না, বা এটা ধরতে পারো কার্বনিল মূলকটা পিতা, অ্যালডিহাইড কিটোন কি সন্তান। তাহলে প্রথমে তুমি পিতাকে শনাক্তকরণ করলে, এরপরে তুমি সন্তান শনাক্তকরণ করবা। সেটা কি করা হয়? অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণের জন্য দুইটা বিক্রিয়া আছে। একটা হচ্ছে আমাদের টলেন বিকারক, একটা হচ্ছে টলেন বিকারক
একটা হচ্ছে টলেন বিকারক, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আর কি বলে অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার, অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার হচ্ছে আমাদের কি বলা হয়, সিলভার হাইড্রোক্সাইডকে কি বলা হয়, টলেন বিকারক বলা হয়। এটার মাধ্যমে যখন কি করবা তুমি অ্যালডিহাইডকে বিক্রিয়া করবে, তখন কি সিলভারের সাদা অধক্ষেপ পড়ে, কি সিলভারের সাদা কি অধক্ষেপ পড়বে, তার মানে কি শনাক্তকরণ হবে, অ্যালডিহাইড শনাক্তকরণ হবে, কি হবে, অ্যালডিহাইড শনাক্তকরণ হবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু কিটোন এই বিক্রিয়া দেয় না, তার মানে যেটা বিক্রিয়া দিবে সেটা অ্যালডিহাইড, যেটা বিক্রিয়া দিবে না ওটা হচ্ছে কিটোন। তার মানে কি এই যে আমাদের টলেন বিক্রিয়ার যে পরীক্ষাটা আছে এটা কি কিটোন দেয় না, কি কিটোন কিন্তু দেয় না, কিটোন দেয় না, ঠিক আছে। তাহলে কি টলেন বিক্রিয়ার পরীক্ষা কিটোন দেয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বললাম। এরপরে কি হয় সেটা হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। কি ফেলিং দ্রবণ পরীক্ষা, কি পরীক্ষা, ফেলিং দ্রবণ, কি ফেলিং দ্রবণ। হ্যাঁ, সো এই ক্ষেত্রে কি আমাদের সেটা হচ্ছে কি কিউপ্রাস হচ্ছে কি অক্সাইডের কি আমাদের ফেলিং দ্রবণ বলা হয়, কিউপ্রাস অক্সাইডকে ফেলিং দ্রবণ বলা হয়, ঠিক আছে। এখানে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ পড়ে, তার মানে কি ওইটা দ্বারা কি শনাক্তকরণ হয়, অ্যালডিহাইড শনাক্তকরণ হয়, কি শনাক্তকরণ হয়, অ্যালডিহাইড শনাক্তকরণ হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে ফেলিং দ্রবণে কি তোমার কিটোন দেয় না, কি ফেলিং দ্রবণে কি কিটোন কি দেয় না, ফেলিং দ্রবণ পরীক্ষা কি কিটোন দেয় না, অর্থাৎ যেই পরীক্ষাটা অ্যালডিহাইড দেয় সেটাই ফেলিং দ্রবণ, যেটা দেয় না সেটাই হচ্ছে আমাদের কিটোন, ঠিক আছে। তাহলে এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করতে পারি, কি করতে পারি, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে কি বলছে, তাহলে ফেলিং দ্রবণ এটার মাধ্যমে কি করছো তুমি, অ্যালডিহাইড এবং কি কিটোন শনাক্তকরণ করলা, কি করলা, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করলা। আর এই মিথানল ইথানল যেটা আছে, এই মিথানলকে তোমার স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যুক্ত করলে যে কি মিথাইল স্যালিসাইলেটের আয়োডক্সের মতো কি তীব্র দুর্গন্ধযুক্ত একটা জিনিস হয়, সেটার মাধ্যমে কি করা হয়, মিথানল শনাক্তকরণ করা হয়। এখানে জায়গা নাই, আমি আর লিখলাম না, তোমাদের বইলে দিচ্ছি, তুমি একটু খাতায় নোট করে নেবে। হ্যাঁ, তাহলে মিথানল শনাক্তকরণ কি স্যালিসাইলিক অ্যাসিডের সাথে কি মিথাইল স্যালিসাইলেটের আয়োডক্সের মতো একটা তীব্র গন্ধ হয়, ঠিক আছে। আর ইথানল শনাক্তকরণ করা হয়েছে আমাদের আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে, কার মাধ্যমে, আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে, কার মাধ্যমে, আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে। তাহলে ইথানল শনাক্তকরণ করা হয় কার মাধ্যমে, আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে। ইথানল কার মাধ্যমে শনাক্তকরণ করা হয়, আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। আর 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল এটা আমরা সামনে দেখবো, কোশ্চেন আছে আমরা ওইখানে সামনে দেখবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখান থেকে জানা রাখবো, আশা করি এখান থেকে কোশ্চেন আসলে পারবা। আচ্ছা এরপর তাহলে দেখো আমাদের যে বলছে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, মনে রাখবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে যাদের নামের মধ্যে সি থাকবে তারাই হচ্ছে আমাদের কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। এখন জাস্ট দেখো কার নামের মধ্যে সি আছে, হ্যাঁ, তাহলে কি এইগুলোর মধ্যে সি না, এটা না, এটা না, এটা না, এই যে নামের মধ্যে সি আছে, অর্থাৎ এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যাদের মধ্যে সি থাকে না তারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, অর্থাৎ এরা সবাই কি, এরা সবাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। আর হচ্ছে ব্যতিক্রমকে যে সি থাকার পরে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড হয় নাই, ব্যতিক্রম হচ্ছে আমাদের এইচসিএল। হ্যাঁ, নামের মধ্যে সি থাকার পরেও সে কি হয়েছে না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয় নাই, ঠিক আছে। সেটা হচ্ছে ব্যতিক্রম, একটু পরে রাখবা। আর এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রাইমারিটা পড়বা, সেকেন্ডারিটা বাদ দিবা, ঠিক আছে। প্রাইমারি বৈশিষ্ট্য কিরকম, প্রাইমারি মানে ভালো জিনিস মনে রাখবা, যে বাতাসের সাথে ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, পরে বাতাসের সাথে বিক্রিয়া করে না, পরে হচ্ছে আমাদের কি বলা হয় যে নিক্তির কোনো ক্ষয় করে না। সো এই যে পজিটিভ জিনিসগুলো, এইগুলো হচ্ছে কার, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে নিক্তির ক্ষয় করে না, বাতাসের সাথে বিক্রিয়া করে না, পরে হচ্ছে আমাদের কি, আমাদের যে ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এগুলো কার, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। উল্টাটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের হয়। সো এইগুলো একটু জানা রাখবে এখান থেকে, হ্যাঁ। আচ্ছা এরপর তাহলে বলছে যে কোনটা আইসোবার যুগল, লাস্টে কি আছে, আইসোবার লাস্টে কি আছে, অন্তঃস্তর আছে, তার মানে কি ভর সংখ্যা সমান হবে। তাহলে কি আইসোবার মানে যার কি ভর সংখ্যা সমান হবে, কি তাদের বলা হয় কি আইসোবার, ঠিক আছে। ভর সংখ্যা সমান হলে তাদের কি বলা হয়, আমাদের আইসোবার বলা হয়, ঠিক আছে। তার মানে ভর মানে কি, ভর কই নাও তুমি সবসময়, ধরো একটা জিনিস, যে কোনো ধরো একটা ভারী জিনিস, এই যে ডায়েরি বা যে কোনো কিছু কই নাও তুমি, মাথায় নাও, তার মানে ভর কই থাকে, মাথায় থাকে। যখন মাথা সেম হবে তখন সেটাকে বলা হয় কি আইসোবার বলা হয়। এই যে দেখো তাহলে এই যে এটা কি আছে, এই যে কার্বন 14, এটা কি আছে নাইট্রোজেন 14, তাহলে এটা কার্বন 6, এটা নাইট্রোজেন 7। এখন তাহলে দেখো মাথা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, মাথা আর মাথা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। অর্থাৎ এটা একটা কি হবে, এটা কিসের উদাহরণ, তাহলে এইটাই হচ্ছে আমাদের আইসোবারের উদাহরণ। এটা কার উদাহরণ, আইসোবারের হচ্ছে উদাহরণ, ঠিক আছে। আর বাকিটা যদি একটু দেখি আমরা, দেখো এই যে গ নাম্বারটা যেটা আছে কি 16 8 আর হচ্ছে কি আছে, সেটা হচ্ছে 8 হচ্ছে কি আমাদের 17। তাহলে এখন দেখো এটা কি আছে, প্রোটন সংখ্যা মিলছে, তাহলে আইসোটোপ। দেখো কি আমাদের বলি যদি আইসোটোপ, হ্যাঁ আইসোটোপের লাস্টে কি আছে, প আছে, তার মানে কি প্রোটন সংখ্যা সমান, তার মানে কি প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে। প্রোটন সংখ্যা কি সমান হলে তাদের কি বলা হয়, আইসোটোপ বলা হয়। তাহলে কি এখানে প্রোটন সংখ্যা সেম হয়েছে, তার মানে এরা কিসের উদাহরণ, এরা আইসোটোপের উদাহরণ, এরা কি আইসোটোপের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা এরপরে এইটা যেটা আছে, তাহলে দেখো এখানে কি হয়েছে, কত আছে এখানে, দেখো যদি একটু দেখাই, যে আছে হচ্ছে সোডিয়াম হচ্ছে 11 23, আর হচ্ছে আছে কত, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম
12 24। তাহলে এখন দেখো এখানে কিছুই মিলে না। এখানে যদি আমরা কি নিউট্রন সংখ্যাটা এই ক্ষেত্রে বের করি, তাহলে এই ক্ষেত্রে দেখো 23 মাইনাস হচ্ছে 11, তার মানে হচ্ছে এখানে 12, এখানে হচ্ছে কত নিউট্রন সংখ্যা, এখানে 24 মাইনাস 12, তার মানে কি এখানে হয়েছে 12। তাহলে কি নিউট্রন সংখ্যা সেম হয়েছে। আরেকটা তাহলে কি আছে আমাদের আইসোটোন, কি আছে আইসোটোন, কি আছে আইসোটোন, ঠিক আছে আইসোটোন, ঠিক আছে লাস্টে গেছে 52, তার মানে এদের কি সমান নিউট্রন সংখ্যা সমান, এদের কি নিউট্রন সমান, কি নিউট্রন সংখ্যা কি হয়েছে সমান হয়েছে। তাহলে এদের আমি কি বলবো আইসোটোন বলবো। তাহলে এই যে দেখো নিউট্রন সংখ্যা কি হয়েছে সেম হয়েছে, অর্থাৎ এরা কিসের উদাহরণ আইসোটোনের উদাহরণ। এরা তাহলে কিসের উদাহরণ আইসোটোনের উদাহরণ। এরা কিসের উদাহরণ আইসোটোনের উদাহরণ, ঠিক আছে। তাহলে তিনটা জিনিস পড়াই দিলাম এখানে। আর মনে রাখবা এদের বৈশিষ্ট্য তোমরা অনেক মুখস্থ করো, মুখস্থ করার দরকার নাই। আইসোটোপ মানে কি হয়েছে দেখো, এই যে এটাকে পরস্পর আইসোটোপ না, অক্সিজেন অক্সিজেন দুইটা সেম পরমাণু, তার মানে এদের কি থাকবে ধর্ম এবং বৈশিষ্ট্যে সেম থাকবে বা সাদৃশ্য থাকবে। এখন তুমি দেখো যে আইসোটোপ বা হচ্ছে আইসোটোন, দেখো সোডিয়াম একটা আলাদা পরমাণু, ম্যাগনেসিয়াম একটা আলাদা পরমাণু। এরপর তুমি এখানে দেখো অক্সিজেন একটা এখানে কার্বন একটা আলাদা পরমাণু, নাইট্রোজেন একটা আলাদা পরমাণু, অর্থাৎ আইসোটোন আইসোবার এরা কি আলাদা আলাদা পরমাণু হয়। তার মানে তাদের বৈশিষ্ট্যের মধ্যে কি থাকবে সাদৃশ্য থাকবে না, দুইটা পরমাণুই আলাদা হয়ে গেছে, বৈশিষ্ট্য কেমনে মিলবে, বৈশিষ্ট্যে ভিন্নতা থাকবে। সিম্পল জিনিস, কিন্তু তোমরা সবাই মুখস্থ করো। তো পড়াশোনাটাকে সহজ করে নিয়ে আসবে, হ্যাঁ কঠিন করা যাবে না। আচ্ছা এরপরটা দেখো আমরা যদি একটু দেখি, বলছে কোন যৌগ শনাক্তকরণে হচ্ছে লুকাস বিকারক ব্যবহৃত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ সেটা হচ্ছে লুকাস বিকারক। অর্থাৎ তুমি দেখো মনে রাখবা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ করা হয় কি লুকাস বিকারকের মাধ্যমে, কি লুকাস বিকারকের মাধ্যমে, কি লুকাস বিকারকের মাধ্যমে কি করা হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। লুকাস বিকারক কাকে বলা হয়, জিঙ্ক Cl2 জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে গাঢ় HCl কে একসাথে আমাদের কি বলা হয় লুকাস বিকারক বলা হয়। এটার মাধ্যমে কি করা হয় সেটা কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে আমাদের দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয় কার মাধ্যমে, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, কি গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, কার সাহায্যে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, ঠিক আছে। তাহলে কি আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হচ্ছে হ্যালাইডকে আমাদের কি বলা হয় গ্রিগনার্ড বিকারক বলা হয়। এর সাথে তুমি যখন ফরমালডিহাইডের বিক্রিয়া করাবা তখন হচ্ছে আমাদের 1 ডিগ্রি, যখন তুমি বাকি সকল অ্যালডিহাইডের সাথে করাইলে 2 ডিগ্রি, আর সকল কিটোনের সাথে করাইলে সেটা কত 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, ঠিক আছে। সো এই কথাটাও খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শনাক্তকরণ, এটা হচ্ছে প্রস্তুতি, ঠিক আছে। আশা করি ঝামেলা হবে না। আচ্ছা এরপর তাহলে ফেনল যেটা আছে, ফেনল শনাক্তকরণ মনে রাখা যায়, মনে রাখবা যে ফেনল শনাক্তকরণ, তাহলে কি ফেনল মনে রাখবা ব্রোমিন ফেল করছে, কি ব্রোমিন ফেল করছে, ঠিক আছে ব্রোমিন ফেল করছে। এইটা দ্বারা কি আমাদের মনে রাখা যায় কি ফেনলের শনাক্তকরণগুলো মনে রাখা যায়, ঠিক আছে। তাহলে ব্রোমিন দিয়ে হচ্ছে ব্রোমিন সহ পরীক্ষা, ফেদে হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা, কি ফেরিক ক্লোরাইড পরীক্ষা, ঠিক আছে ক্লোরাইড পরীক্ষা। আচ্ছা পরে লদে হচ্ছে লিবারম্যান পরীক্ষা, লদে হচ্ছে কি লিবারম্যান পরীক্ষার মাধ্যমে কি আমাদের ফেনল শনাক্তকরণ করা যায়। তাহলে এই তিনটা পরীক্ষার মাধ্যমে আমাদের কি করা হয় ফেনল শনাক্তকরণ করা হয়, তিনটা পরীক্ষার মাধ্যমে ফেনল শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। তাহলে ব্রোমিন দে ব্রোমিন, ফেদে হচ্ছে ফেরিক ক্লোরাইড, লদে হচ্ছে লিবারম্যান পরীক্ষার মাধ্যমে কি ফেনল শনাক্তকরণ করা যায়। আর এই ফ্যাটি অ্যাসিড যেটা আছে বা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করা হয় কি দ্বারা 5% সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে, কি 5% সোডিয়াম কি বাইকার্বনেটের সাহায্যে কি করা হয় আমাদের, সেটা আমাদের ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। সো এটা জানা রাখবো। তাহলে আর অ্যালডিহাইড কিটোন তো আমরা দেখে আসলাম, টলারেন্ট বিকারক আর ফেলিং দ্রবণের সাহায্যে কি করা হয় অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করা হয়, আমরা দেখে আসছি, ঠিক আছে। সো চলো পরের কোশ্চেনে যাই আমরা। বলছে নেসলার দ্রবণ কোনটাকে বলা হয়, নেসলার দ্রবণ বলা হয় হচ্ছে আমাদের দেখো এই যে K2HgI4 প্লাস হচ্ছে সাথে K2, তাহলে K2Hg হচ্ছে কি I4 প্লাস হচ্ছে তীব্র ক্ষার, কি তীব্র ক্ষার হইতে হবে, কি তীব্র ক্ষার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, হ্যাঁ। সো যেটা থাকে তোমার কাছে সেইটা হচ্ছে আনসার। তাহলে কি এটা আমাদের সঠিক আনসার। এটা কিন্তু না, এখানে K2 নাই, তার মানে এটা হবে না, এটা তো হবে না, এটা তো হবে না, এখানে কি নাই ক্ষার নাই, ক্ষার না থাকলে কিন্তু হবে না, হ্যাঁ অবশ্যই ক্ষার থাকতে হবে, একটার সাথে কি তীব্র ক্ষার থাকতেই হবে। এই নেসলার দ্রবণ পরীক্ষার সাহায্যে আমাদের কি তোমার NH4 বা অ্যামোনিয়াম হচ্ছে শনাক্তকরণ করা হয়, সেটা কি বাদামি বর্ণের অদক্ষেপ দিয়ে, কি বর্ণের বাদামি বর্ণের হচ্ছে অদক্ষেপ দিয়ে। তাহলে কি NH4 প্লাস শনাক্তকরণ করা হয় কার মাধ্যমে, নেসলার দ্রবণের সাহায্যে, এবং নেসলার দ্রবণের সংকেতটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসে, হ্যাঁ। সো এটা কি K2HgI4 প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারকে নেসলার দ্রবণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা এরপর তাহলে বলছে নিচের কোনটি হচ্ছে বাফার দ্রবণ। মনে রাখবা বাফার দ্রবণ মানে জাস্ট এই কোশ্চেনটা বেসিক থেকে আনসার করতে পারবা, এই কোশ্চেনটা বেসিক জানলেই তোমরা আনসার করতে পারবা, যদি বেসিক না জানো তাহলে এই কোশ্চেন পারবা না, কখনোই পারবা না তোমার, কারণ বই থেকে ডাইরেক্ট অপশন এখানে দেয় না, বেসিক জানতে চাইছে তার। তাহলে দেখো মনে রাখবা বাফার দ্রবণ মানে হচ্ছে ধরো হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে
তাহলে বাফার দ্রবণের ক্ষেত্রে হচ্ছে ধরো তো হচ্ছে একটা হচ্ছে অম্ল, একটা কি দুর্বল অম্ল, দুর্বল হচ্ছে কি অম্ল প্লাস তার লবণ, প্লাস তার হচ্ছে কি লবণ, বা তার লবণ মানে কি তার অনুবন্ধী যে ক্ষারকটা আছে সেইটা। অনুবন্ধী ক্ষারক লাগলে তোমরা ঝামেলা বাজাই দিবা, এর আগের দিন কিন্তু বুঝাইছি। তারপরেও এখানে আমরা সহজ করার জন্য বলছি দুর্বল অম্ল প্লাস তার যে লবণটা আছে সেটাই হচ্ছে কি, এটাকে বলা হয় আমাদের কি বলা হয়, সেটাকে আমাদের কি অম্লীয় বাফার দ্রবণ বলা হয়, বা বাফার দ্রবণের বেসিকটাই এইটা। ক্ষার হইলে কি হবে তাহলে, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হবে তাহলে, ক্ষারীয়র ক্ষেত্রে কি হবে তাহলে, ক্ষারীয়র ক্ষেত্রে হচ্ছে দুর্বল ক্ষার প্লাস হচ্ছে কি তার লবণ, ক্ষার প্লাস তার লবণ, দুর্বল ক্ষার প্লাস কি তার লবণ, ঠিক আছে। এখন তাহলে দেখো তুমি এই যে জিনিসটা আছে, এসিড ক্ষার কি হবে, অবশ্যই দুর্বল হবে, কিন্তু তার যে লবণটা আছে এটা কি হবে, অবশ্যই শক্তিশালী হবে। এটা কি হবে, কারণ আমরা জানি অনুবন্ধীটা সবসময় কি হয়, শক্তিশালী হয়। এটা কিন্তু শক্তিশালী, হ্যাঁ এটা কিন্তু শক্তিশালী। তাহলে ক্ষার বা ই যেটা আছে, ক্ষার বা এটা কি, তাহলে ক্ষার বা অম্ল যেটা আছে ওইটা কিন্তু দুর্বল, কিন্তু ইটা হবে আমাদের সেটা হচ্ছে শক্তিশালী হবে। যে তার লবণ বা অনুবন্ধী যে জিনিসটা আছে সেটা কি হবে, শক্তিশালী হবে, ঠিক আছে। তাহলে এখন জাস্ট তুমি দেখো এই আনসারগুলো মিলাও, তাইলেই হয়ে যাবে আনসার, তাইলেই আনসার হয়ে যাবে। এখন দেখো এই যে তোর হচ্ছে CH3CO অ্যাসিড COH একটা কি দুর্বল হচ্ছে অম্ল প্লাস বলছি তার লবণ, এখানে কি তার লবণ আছে, তার লবণ আছে, CH3 তার লবণ হলে কি CH3CO, এই যে মাইনাস, এই মাইনাসের ওইখানে আইসা একটা সোডিয়াম বসলে এটা হইতো তার লবণ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড তো তার লবণ না, বা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা কি তীব্র লবণ, বা একটা কি এটা হবে না, তার মানে কি এটা আমাদের হওয়া সম্ভব না, এটা কি তার লবণ হয় নাই। পরে এটার ক্ষেত্রে চিন্তা করি, এটা এখানে কি হয়েছে, অবশ্যই দুর্বল ক্ষার হইতে হবে। এখন কি হয়েছে এখানে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, সো এটা তো আগেই বাদ, এটা তোমার অপশনই মিলে নাই। এখানে HCl একটা কি তীব্র অ্যাসিড হইলে হবে, দুর্বল অম্ল হইতে হবে, দুর্বল অ্যাসিড হইতে হবে, তার মানে কি এইটাও বাদ। সো বাকি যেটা আছে এটাই আনসার, একটা দুর্বল ক্ষার প্লাস কি তার লবণ হইছে, সো এইটাই আনসার। সো তুমি জাস্ট এটা তো বেসিক না পারো তাহলে আনসার করতে পারবে না, বেসিক পাইলেই তুমি এখানে আনসার করতে পারবে, ঠিক আছে। আর উদাহরণগুলো পরে রাখবে, দেখো অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ কি, CH3COH প্লাস CH3CONA তার লবণ, H2PO4 মাইনাস HPO4 2 মাইনাস, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ। ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে কি সোডিয়াম কার্বনেট প্লাস কার্বনিক অ্যাসিড, এটাকে ক্ষারীয় বাফার দ্রবণ, প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং কি প্লাস অ্যামোনিয়া, এটা কি এগুলা ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ। তাহলে অনেক সময় অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ চাই, অনেক সময় ক্ষারের চাই। সো দুইটার উদাহরণ একটু দেখে রাখবে, হ্যাঁ। আচ্ছা বলছে কোন শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের হচ্ছে না আচরণ করে, সেটা হচ্ছে আমাদের কি দেখো তাপমাত্রা, গত ক্লাসে বলছি, আজকে আবার হচ্ছে কোশ্চেন আসছে তাপমাত্রা হচ্ছে কি চাপ। আচ্ছা তাহলে দেখো তাপমাত্রা কি অক্ষর কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, বেশি অক্ষর যেহেতু আছে তার মানে তাপমাত্রা কি হবে, বেশি হবে বা উচ্চ হবে। চাপে অক্ষর আছে কয়টা, দুইটা অক্ষর আছে, তার মানে চাপ কি হবে, নিম্ন হবে, চাপ কি হবে, নিম্ন হবে, ঠিক আছে। তো তাপমাত্রাতে বেশি অক্ষর, এর জন্য তাপমাত্রাটা বেশি হবে, চাপে কম অক্ষরের জন্য চাপটা কি হবে, কম হবে, অর্থাৎ উচ্চ তাপমাত্রার কি নিম্ন চাপে আদর্শ আচরণ হচ্ছে করবে, ঠিক আছে। উচ্চ তাপমাত্রার কি নিম্ন চাপে এটা আদর্শ আচরণ করবে। আচ্ছা বলছে নিচের নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আয়তন কমিয়ে অর্ধেক করা হলে চাপের কি পরিবর্তন হবে, তার মানে এখানে কি তাপমাত্রা চাপ আয়তন তিনটার কথাই হচ্ছে আছে। সো আমাদের কি এই যে একটা কি সমন্বয় সূত্র ছিল, সেই সমন্বয় সূত্র থেকে আনসারটা করতে হবে। তাহলে P1 V1 বাই T1 সমান হচ্ছে কি P2 V2 বাই হচ্ছে কি T2, ঠিক আছে। সো এটা থেকে আমাদের আনসার করতে হবে, ঠিক আছে। আচ্ছা বলছে নির্দিষ্ট কোনো গ্যাসের হচ্ছে তাপমাত্রা আয়তন কমাইছে, তাহলে T1 সমান হচ্ছে কি আমরা ধরলাম হচ্ছে T, তাহলে T2 কি হবে, অর্ধেক করছে এটা T বাই হচ্ছে 2 হবে। আচ্ছা তাপমাত্রা কমাইছে, আয়তন হচ্ছে তাহলে V1 সমান হচ্ছে ধরলাম আমরা V2 তাহলে কি হবে, অর্ধেক করছে, তার মানে হচ্ছে V বাই হচ্ছে 2, V বাই 2 হবে। আচ্ছা তাহলে চাপের কি পরিবর্তন চাইছে, তাহলে P1 তো সমান হচ্ছে P2টা চাইছে, কি P2টা আমার চাইছে, হ্যাঁ এইটাই আমরা বের করব। তাহলে দেখো মানগুলো বসাই দাও তাইলেই হয়ে যাবে। তাহলে P1 এর মান বসাইছে P ইনটু V1 এর মান কত পাইছো তুমি, V বাই T1 এর মান কত পাইছো সেটা হচ্ছে T, আর সমান সমান P2 এর মান কত পাইছো তুমি, দেখো এই যে P2 এর মান এইটাই তোমরা বের করবা, এটাই আমরা বের করব, হ্যাঁ। তাহলে V2 এর মান আমি পাইছি কত, সেটা হচ্ছে V বাই 2, কত পাইছি V বাই 2। আচ্ছা বাই এরপর T2 এর মান কত পাইছি আমি, সেটা হচ্ছে কি T বাই হচ্ছে 2, কত পাইছি T বাই 2 পাইছি। এখন তাহলে দেখো একটু আমরা যদি চিন্তা করি, এই যে দেখো এই V আর হচ্ছে এই V কে আমরা কি কাইটা দিতে পারি, এই V কে আমরা কাইটা দিতে পারি, যে এইটি কে আমরা কাইটা দিতে পারি, এইটি আর এইটিকে আমরা কি কাইটা দিতে পারি, ঠিক আছে। তাহলে কি থাকবে আলটিমেটলি দেখো, তাহলে এখানে থাকলো কি এটা V কাইটা দিলে হাফ থাকলো, আর নিচেও কি থাকলো, হাফ থাকলো। এখন তাহলে দেখো হাফ আর হাফ কাটা, হাফ আর হাফ কি কাটা, ঠিক আছে। তাহলে চলে গেল কি থাকলো শুধুমাত্র, তাহলে P সমান হচ্ছে কি P2 পাইলা, কি পাইলা, তাহলে চাপ সমান P সমান কি পাইলা, P2 পাইলা। অর্থাৎ আমাদের প্রথম যে তাপমাত্রাটা চাপ ছিল শেষ চাপও কি হয়েছে, ওইটাই হয়েছে। তাহলে কি হবে, অপরিবর্তিত থাকবে, চাপের কি পরিবর্তন হবে, সেটা অপরিবর্তিত থাকবে, কি থাকবে, অপরিবর্তিত, কারণ দুইটা কি হয়েছে, সেম হয়েছে, কোনো চেঞ্জ হয় না, তার মানে কি থাকবে, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে
ফাইনালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাসে এতটুকুই। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এরপরের যে পার্টগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো। আর হচ্ছে যারা জাবিড ইউনিটের প্রস্তুতি নেবে তারা নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আমরা তোমাদের আগায় নিয়ে যাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।